প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম হচ্ছে সমার্থক শব্দ তথা প্রতিশব্দ। এই প্রতিশব্দের ব্যবহার, অনুচ্ছেদ থেকে কিভাবে প্রতিশব্দ ব্যবহার করে আমরা শব্দগুলো বেছে নিয়ে কিভাবে প্রতিশব্দ লিখে নতুন করে লিখেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ মূল্যায়নে আমাদের যেটা আসবে, যেটা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে এরকম: যে কোনো একটা অনুচ্ছেদ, প্রবন্ধ, কথোপকথন, ডায়ালগ বলি, যেটাই আমি তৈরি করব, আমার তৈরিকৃত সে লেখা থেকে আমাকে কিছু শব্দ বাছাই করতে হবে এবং সেই শব্দগুলো থেকে বলবে যে একটি করে প্রতিশব্দ লিখো, 10টি বা 5টি। সেই প্রতিশব্দগুলো দিয়ে আবার বাক্য তৈরি করো, সেটাও থাকতে পারে। বাক্য তৈরির বিষয়টাও থাকতে পারে, ঠিক আছে। এরপরে আবার বিপরীত শব্দ নিয়ে আমরা কথা বলেছি, যে একটি অনুচ্ছেদ যেটা লিখেছি সেখান থেকে কিছু শব্দ বাছাই করে সেই শব্দগুলোর আবার বিপরীত শব্দ লিখতে হবে। আবার সেই বিপরীত শব্দগুলো দিয়ে আমাকে কি করতে হবে? একটা বাক্য তৈরি করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই গত ক্লাস পর্যন্ত প্রতিশব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, মানে ঠিক এই অতটুকু পর্যন্ত আমাদের আলোচনা শেষ। যে আমি একটু দেখাই, এই যে এই প্রতিশব্দগুলো পর্যন্ত আমাদের আলোচনা শেষ, ঠিক আছে। যে কোনো একটা অনুচ্ছেদ যেটা আমরা লিখব, সেখান থেকে প্রতিশব্দ খুঁজে বের করে সেটা দিয়ে বাক্য রচনা করব। এবার হচ্ছে বিপরীত শব্দ। দেখো, আমি যে কথোপকথন কিংবা অনুচ্ছেদ লিখেছি, সেই কথোপকথন বা অনুচ্ছেদ থেকে কিছু শব্দ বাছাই করব, যেই শব্দগুলোর বিপরীত শব্দ আমার জানা থাকবে এবং এই বিপরীত শব্দগুলো দিয়েই আমি আবার বাক্য তৈরি করব। ধরা যাক আমি এরকম একটা অনুচ্ছেদ এখানে খুঁজে নিই। এখানে যদি এর আগের শব্দটা খুঁজে নিচ্ছি, এই যে অনুচ্ছেদটা, আচ্ছা, আমরা যখন প্রতিশব্দ খুঁজতে হয়েছিল তখন আমরা এগুলো প্রাত্রী, রজনী প্রতিশব্দ খুঁজেছিলাম, ঠিক আছে। কিন্তু আমাকে যদি বলা হয় এটা প্রতিশব্দ না হয়ে এটা বিপরীত শব্দ, বিপরীত শব্দ বসে অনুচ্ছেদটি আবার লিখি, সেক্ষেত্রে এই যে রাত্রি, এটা আমি হতে পারি কি দিন, দিন যত গভীর হয় প্রভাত, এটা হতে পারে সন্ধ্যা বা রাত, ঠিক আছে। তাহলে সন্ধ্যা তত নিকটে আসে, মানে যদিও বিপরীত শব্দ লিখলে বাক্যের অর্থ অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায়, সেখানে হয়তো এই ধরনের অনুচ্ছেদ আমাকে লিখতে বলবে না, লিখতে দিবে না। কিন্তু এরকম যদি একটা ব্যাপার চলে আসে, এখান থেকে 10টি শব্দ বাছাই করো এবং এই শব্দগুলোর একটি করে বিপরীত শব্দ লিখো। আমি বাছাই করতে পারি যেগুলো আমার সবচেয়ে খুব সহজ মনে হবে, যেমন সমস্যা, এই শব্দটা আমি বাছাই করলাম, লিখে ফেললাম এবং এটার বিপরীত শব্দ কি? সমাধান, সেটাও লিখে ফেললাম। এবার আমি বললাম কি উপায়, আবার এটার বিপরীত শব্দ হতে পারে কি নিরুপায়। এরকম করে করে আমি 10টি শব্দ বাছাই করে সেগুলো বিপরীত শব্দ লিখলাম। পরবর্তী নির্দেশনা আসলো, এই
বিপরীত শব্দগুলো দিয়ে আমাকে একটা একটা করে বাক্য তৈরি করতে হবে। আমি এবার বাক্য তৈরি করতে গেলাম যে আমার সমাধান, এই শব্দটা দিয়ে বাক্য তৈরি করলাম যে আমি আমার সমস্যাটি সমাধান করে ফেললাম। এই সমাধান, এই শব্দটা নিচে আমি দাগও দিতে পারি একটা, এটা দিয়ে আমি একটা বাক্য তৈরি করে ফেলেছি। এরকম 5টি, 2টি, 3টি, যতটি বলবে ততটি আমাকে করতে হবে। তাহলে সমার্থক শব্দ যেরকম ছিল, বিপরীত শব্দ ঠিক একই রকম কাজ, শুধু সমার্থক শব্দগুলো খুঁজে সমার্থক শব্দ লিখেছি, সেটা দিয়ে বাক্য তৈরি করব। বিপরীত শব্দ ঠিক একই রকম, বিপরীত শব্দ দিয়ে বিপরীত শব্দ, একটা শব্দ থেকে বিপরীত শব্দ লিখে সেই বিপরীত শব্দ দিয়ে আমার বাক্য তৈরি করব। এখন আমাকে আসতে হবে আরো কিছু কাজে। এই যে আমি আমার একটা যে অনুচ্ছেদ লিখতে বলেছি, এই অনুচ্ছেদ লিখেছি, লিখার পর সেই অনুচ্ছেদ লিখার পর আমি আরো বিভিন্ন নির্দেশনা অনুসারে কাজ করেছি। আমাকে তাহলে একটু জানা থাকতে হচ্ছে যে বিপরীত শব্দগুলো আমার জানা আছে কিনা, এরকম কিছু এখানে নমুনা হিসেবে দিয়েছে। আমি তো তোমাদেরকে বলে দিয়েছি পূর্ববর্তী ক্লাসে যে এরকম আরো কিছু শব্দ তোমাদেরকে জানতে হবে এবং অনুশীলনের মধ্যে রাখতে হবে। এখন আজকে এখন করবো কি জ্যোতি চিহ্ন। এই জ্যোতি চিহ্ন একটু করে আলোচনা করি। শুরুতে এখানে বলা হচ্ছে যে কিছু বাক্য দেয়া আছে, বাক্যের শেষে বা মাঝখানে কিছু খালি ঘর আছে যেখানে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বসার কথা ছিল, বসানো হয়নি। প্রথমে আমাদেরকে একটা প্রশ্ন করেছে যে এখানে যথাযথ বিরাম চিহ্নগুলো বসাও। তো আমরা জানি যে এক যে ছিল এক রাজা, এই বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, কিছু শোনার ইচ্ছা আর নেই। যদি কোনো একটা বাক্যে সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয়, বাক্যটি মনে হয় যে শেষ, তখন সেটাতে দাড়ি দিতে হবে। তাহলে দাড়ি কেন বসে, কোথায় বসে, সেটা সম্পর্কে বিস্তারিত পরে আমরা জানতেও পারবো। পরবর্তী বাক্যটা একটু করে পড়ে নিচ্ছি যে লোকটিকে মুদি দোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম। সবশেষে এই দাড়ি চিহ্নটা বসিয়ে দিতে পারি, কেন, বাক্যটি শেষ হয়েছে। মাঝখানে যেগুলো আছে চাল, কমা, ডাল, কমা, অর্থাৎ একই জাতীয় সমজাতীয় কোনো বস্তু বা ব্যক্তি বা পশু পাখি যেটাই বলি না কেন, সমজাতীয় কোনো কিছু পরপর যদি একাধিক বস্তু ব্যক্তি যদি পাশাপাশি বসে, সেক্ষেত্রে কমা চিহ্ন বসাতে হয়। পারুল গল্প লেখে আমি কবিতা লিখি। পারুল গল্প লেখে, এটা লিখি, আমি কবিতা লিখে এরপর দাঁড়িয়ে দিয়ে ফেলতে পারবো। পারুল গল্প লেখে, এটাতে আমরা বলতে গেলে দুই ধরনের বিরাম চিহ্ন বসাতে পারি। একটা হচ্ছে কমাও বসাতে পারি, পারুল গল্প লেখে কমা বসালে চলে। আবার অনেক ক্ষেত্রে যদি এরকম হয়, এরকম বাক্যাংশ যদি একটা ওই কম্পাউন্ড সেন্টেন্স যেটাকে আমরা যৌগিক বাক্য বলি, সেখান থেকে আলাদা করে দেখানোর জন্য অনেক ক্ষেত্রে ড্যাশ বসানো হয়, এই ধরনের বাক্য। তো সেটা একটু পরে আসছি। আপনি কখন এলেন, কোনো কিছু জানতে চাইলে সেটাতে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আমরা এখানে লিখে দিয়েছিলাম, পরে একটু দেখাবো। আচ্ছা, এভাবে এগুলো সব কিন্তু তোমাদের করেও দেওয়া হয়েছে। আমি এখন যেটা বোঝাতে চাই যে আমি কিছু এখানে বিরাম চিহ্নের বর্ণনা দিয়েছি, আবার সেই বর্ণনা কিন্তু বইয়েও আছে। এই যে দাড়ি, কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক, উদ্ধার এবং বিন্দু চিহ্ন, এগুলো যদি আমার জানা থাকে কোনটা কোথায় বসে, সেই ক্ষেত্রে আমি এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার আমাকে যেটা প্রশ্ন করা হবে সেটা আমি উত্তর দিতে পারবো যথাযথ। এখানে একটু কথা বলছে, এটা একটু পড়ে নিই। আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি,
এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয়। কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার হয়। এই যে আমি কথা বলছি, আমি যেখানে থামার প্রয়োজন আমার বক্তব্য স্পষ্ট করার জন্য আমি সেই জায়গায় গিয়ে থামছি। কিন্তু একটা লেখা যখন আমি লিখব আর পাঠক যখন সেটা পড়বে, আমার সেই এক্সপ্রেশন, আমার সেই অর্থটা যেভাবে বোঝাতে চাই সেটা প্রকাশ করার জন্য অবশ্যই কিছু চিহ্ন দিতে হবে। যেই চিহ্নগুলো দেখে পাঠক সেই জায়গায় সেভাবে এক্সপ্রেশন দেবে, সেই জায়গায় সেভাবে থামবে। তো এই কথাটা কেন, যেমন আমি, আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি। এই যে বাক্যের পর একটা দাড়ি চিহ্ন দিয়েছে, তার মানে আমি পাঠক হিসেবে এটা যখন পড়তে গেছি আমি থেমেছি। এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয়। এই যে আবার একটা দাড়ি পেয়েছি, আবার থামলাম। এরপরে কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নাম হলো জ্যোতি চিহ্ন, যার আরেক নাম বিরাম চিহ্ন। যেমন এখানে বলে দিয়েছি কি দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি আছে। কোনো কোনো জ্যোতি চিহ্ন কণ্ঠস্বর ওঠানামাকেও নির্দেশ করে। এটা কীরকম জানো? যেমন প্রশ্নবোধক চিহ্ন, যখন আমি বলি যে তুমি কি ভাত খেয়েছো, এই যে প্রশ্ন করেছি, আমার কণ্ঠটাও স্বাভাবিক ছিল না। স্বাভাবিক এইভাবে যে কথা বলছি সেটা একটু ওঠানামার কাজটা করেছে, অর্থাৎ আমার এক্সপ্রেশনটাই পরিবর্তিত হয়ে গেছে। আমার যদি বলুন ভঙ্গিমা, কথা বলা, সেটাতেও পরিবর্তন এসেছে। এরপরে বিষয় চিহ্ন, খুব বেশি আশ্চর্য হয়ে গেলে আমরা সেক্ষেত্রে আমাদের কথা বলার যে ভঙ্গিমা সেটাতেও পরিবর্তন আসে। ও একটা উদাহরণ দিচ্ছি, যে ফুলটি কি সুন্দর, এই যে আশ্চর্য হয়ে আমার কণ্ঠের উঠানামা হয়েছে সেটাও কিন্তু বুঝতে পারছি। তুমি উট পাখি দেখেছো, প্রশ্ন করেছি। সেক্ষেত্রে আরেকটা হচ্ছে কি আশ্চর্য হয়ে তুমি উট পাখি দেখেছো, এটা আরেকটু বেশি যেন আমার কণ্ঠের উঠা নামা পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি। এখানে আমরা তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি আর একটা আশ্চর্যবোধক চিহ্ন বসিয়েছি। আমরা এই মুহূর্তে যেটা জানবো কোন জ্যোতি চিহ্নের কোন কাজ। আমরা এই দাঁড়ি বিবৃতিবাচক বা অনুবাচক বাক্যের শেষে দাঁড়ি ব্যবহার করা হয়। যেমন তারা মাঠে খেলছে, তোমার বইটা আমাকে পড়তে দিও। এটা বিবৃতিমূলক বাক্য, একটা বক্তব্য জাস্ট শেষ হয়েছে তাই দাঁড়ি বসেছে। কমা, কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে পারে। যেমন এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এই অংশটাকে আলাদা করেছে পুরো বাক্য থেকে। আবার কখনো কখনো আমরা দেখি যে একই জাতীয় কিছু বস্তু, একই জাতীয় কিছু ব্যক্তি যদি পাশাপাশি বসে সেক্ষেত্রে কমা বসে যায়। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, কাঁঠাল পাকে গেল। সেমিকোলন, পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন হয়। যেমন ভোর হয়েছে, চলো হাঁটতে যাই। এই ভোর হয়েছে বলেই হাঁটতে যাচ্ছে, তাহলে এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। এই দুটি বাক্যের মধ্যে সম্পর্ক আছে, মাঝখানে কি বসেছে? সেমিকোলন। আর সেমিকোলন কি? উপরে একটা বিন্দু, নিচে একটা কমা। মনে রাখবে, কোনো কিছু জানতে চাইলে প্রশ্নবাচক, এটা তোমরা পারবে। বিস্ময়চিহ্ন আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে, মাথায় থাকবে যেন আবেগ শব্দ এবং আবেগবাচক বাক্যের শেষে। তাহলে আবেগবাচক বাক্য কি? যেটাতে মনের আবেগ অনুভূতি প্রকাশ করা যায়, খুব বেশি করে প্রকাশ করা যায়, সেটার নাম হচ্ছে কি? আবেগবাচক বাক্য। যেমন বাহ, এটা আবেগবাচক শব্দ। সত্যি তুমি ভালো খেলেছো, এটা খুব পুরো বাক্যটাই আবেগবাচক বাক্য, সেখানে সেটা পরে কি বসেছে? আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। এরপর হাইফেন, একজোড়া শব্দের মাঝখানে হাইফেনটা বসে। লাল সবুজের পতাকা উড়ছে। লাল এবং সবুজ একজোড়া শব্দ, রঙের নাম প্রকাশ করছে, এই জন্য এটা মাঝখানে তারা হাইফেন বসাতে হচ্ছে। আর ড্যাশটা কি? হাইফেনটা হচ্ছে একটু আকারের দিক থেকে একটু লম্বা হয়, তেমনি এখানে বলতে হাইফেন যেমন দুটি শব্দকে একত্রিত করে, তেমনি ড্যাশ দুটি বাক্যকে এক করে। যেমন
যদি যেতে চাও যাও, আমার কিছু বলার নেই। এই বাক্য এবং এই বাক্যকে যুক্ত করেছে এই ড্যাশ। মূলত এগুলা জটিল যৌগিক বাক্য থেকে যখন আলাদা করে সরল বাক্যে দেখানো হয় তখন ড্যাশগুলো বসে। কোলন, উদাহরণ দেওয়ার আগে কোলন বসে। বাংলা বর্ণ দুই রকম, কমা যথা দিয়ে যে একটা চিহ্ন দিয়েছে সেটার নাম হচ্ছে কোলন। নাটকের সংলাপেও কোলন বসে, যেমন হাসু কি বলছে, এই যে কোলন দিয়েছে, চুপ চুপ, এই যে হাসু বলে, এটা নাটকের সংলাপে যে চরিত্রের নামের পরেই মূলত কোলনটা বসে। আর উদ্ধার চিহ্ন, যেটাকে কোটেশন বলে ইংরেজিতে, উদ্ধরণ চিহ্ন বলে আরেকটা শব্দ কি উদ্ধরণ। সেই উদ্ধরণ চিহ্নটা কি, বক্তার কথা বা বক্তব্য যখন সরাসরি অন্য কোনো পরিবর্তন ছাড়া বসে তখন সেটাকে বলা হয় উদ্ধার চিহ্ন। যেমন তিনি বললেন, এই এখান থেকে পুরোটাই হচ্ছে তার কথা, এই তিনি ব্যক্তিটার কথা। তিনি বললেন, আমি গতকাল রাতে ট্রেনে ঢাকা এসেছি। সেক্ষেত্রে এই কথাটা হুবহু কিন্তু বক্তার ছিল, যিনি বলেছিলেন। যদি সেই কথাটা পরিবর্তন করে আমার মতো করে বলে, যেমন তিনি বললেন তিনি গতকাল রাতের ট্রেনে ঢাকা এসেছে, তাহলে তিনি শব্দটা যদি ব্যবহার করতেন তাহলে কোটেশন বা উদ্ধার চিহ্ন ব্যবহার হতো না। কখনো কখনো বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসে, মানে হচ্ছে যেমন এই সাম্যবাদী, এটা একটা বইয়ের নাম বা কবিতার নাম বা কোনো একটা উপন্যাসের নাম, সেক্ষেত্রে কিন্তু উদ্ধার বা কোটেশন বা উদ্ধরণ চিহ্নটা বসে। আর বিন্দুতে সংক্ষেপ চিহ্ন বলা হয় এটাকে। কোন একটা শব্দকে যদি আমি সংক্ষিপ্ত আকারে লিখতে যাই, সেক্ষেত্রে যেমন ডাক্তার বা ডক্টর শব্দটা পুরো না লিখে আমরা ডক্টর ড দিয়ে একটা বিন্দু চিহ্ন দিয়েছি, তাহলে এটাকে সংক্ষেপ চিহ্ন বলা হয়, বিন্দু চিহ্নকে, মনে রাখবে। এরপর হচ্ছে একটা অনেকটা ছক তোমাদের কাছ থেকে যা অনেকটা মূল্যায়নের মতোই, কোনটাতে কি বসে, আবেগ শব্দ ও আবেগ বাচক বাক্যের শেষে কি বসে, আমরা জানি সেটা আশ্চর্যবোধক চিহ্ন বসে। উদাহরণ দেওয়ার আগে কোলন বসে। এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে তখন কমা বসে। এক জোড়া শব্দের মাঝখানে হাইফেন বসে। দুটি বাক্যকে এক করতে ড্যাশ বসে। নাটকের সংলাপের চরিত্রের নামের পরে কোলন বসে। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন বসে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। বইয়ের নামে কোটেশন বসে। কোটেশন লেখা নেই হচ্ছে প্রথমটা উল্টা কমা, মানে দেখতে 6 এর মতো মনে হবে, পরেরটা 9 এর মতো, যদি আমরা এভাবে দিয়ে দিই। বক্তার কথা সরাসরি বোঝাতে তাও এই যে কি বসে, উদ্ধার চিহ্ন বা উত্তরণ চিহ্ন বা কোটেশন বসে। তবে আরেকটা কথা বলে দিই, এটা এখানে বলা হয়নি যদিও, ইলেকটিভ নামে একটা চিহ্ন আছে। কখনো কখনো ধরো দুইটি একটি শব্দ, দুইটি, এই শব্দটা এই মাঝখানের যে ধ্বনি বা বর্ণটি কখনো কখনো হারিয়ে যাবে, তখন আমরা এইভাবে লিখতাম আগে, এখন যদি লেখা হয় না। এই যে কোন একটা বর্ণ যদি লোপ পায় তখন সেটাকে ইলেকটিভ চিহ্ন বলা হয় বা লোপ চিহ্ন বলা হয়। ইংরেজিতেও আছে ইট ইজ, এটা না বলে যদি আমরা যদি বলি ইটস, সেক্ষেত্রে মাঝখানে এই উপরে করে এই হারিয়ে যাওয়া যে বর্ণটি তার পরিবর্তে একটা চিহ্ন কমার মতো করে বসে, ঊর্ধ্ব কমা, এটাকে ইলেক চিহ্ন বলা হয় বা লোপ চিহ্ন বলা হয়। এটা এখানে দেওয়া হয়নি, এটা একটু মনে রেখো। এরপর আসি বক্তার কথা সরাসরি বোঝাতে এই উদ্ধার চিহ্ন বসে। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে সেক্ষেত্রেও আমরা সেমিকোলন বসাই, কখনো কখনো ড্যাশও বসাই। আচ্ছা, বিবৃতিবাচক বা অনুবাদক বাক্যের শেষে আমরা দাড়ি বসাই। শব্দ সংক্ষেপ করার কাজে বিন্দু চিহ্ন বসাই, যেটাকে সংক্ষেপ চিহ্ন বলা হয়। মোটামুটি সবগুলো এখানে, এগুলো তোমরা অবশ্যই পড়েছো, তোমরা এমন না যে এটা করোনি। এই জ্যোতি চিহ্ন বসানোর জন্য এখানে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। এখানে এমনও হতে পারে মূল্যায়নের ভুল ভাল জ্যোতি চিহ্ন বসিয়েছে। এই ধরনের কিন্তু কৌতুক আছে যে
বোঝাতে চেয়েছে একটা, হয়ে গেছে অন্যটা, এরকম ভুলভাল বসানো কোনো চুক্তি চিহ্নের অনুচ্ছেদকে পুনরায় লিখতে হতে পারে, সে ব্যাপারে একটু প্রস্তুতি নিয়ে থাকবেন। এবার আসি আমরা সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাক্য। দেখো, আমরা জানি যে বাক্যের যে অর্থ, সেই অর্থ অনুসারে বাক্যটা আর 4 প্রকার ছিল, আমরা সেটা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। এখন আমরা বলবো যে গঠন, একটা বাক্য গঠনের জন্য সাধারণত কী থাকে? উদ্দেশ্য, বিধেয় কিংবা ক্রিয়া, কর্মপদ, কর্তা, এই যে এটার উপর ভিত্তি করে, অর্থাৎ গঠনের উপর ভিত্তি করে বাক্যকে 3 প্রকার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা 3টি বাক্য আগে দেখি। 1 নাম্বার, চেষ্টা করলে সফল হবে। 2 নাম্বার, যদি চেষ্টা করো তবে সফল হবে। 3 নাম্বার হচ্ছে চেষ্টা করো সফল হবে। 3টি বাক্যেই একই অর্থ প্রকাশিত হয়। 3টি বাক্য একই অর্থ প্রকাশ করলেও গঠনগত দিক থেকে বেশ পার্থক্য আছে। প্রথম বাক্যে দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করলে সফল হবে। এখানে চেষ্টা, এটা একটা শব্দ, করলে এটা একটা শব্দ, সফল হবে, এই দুইটা মিলে একই রকম একটা অর্থ প্রকাশ করে, মানে শব্দের শ্রেণী ভাগে দুইটাই একই পদ। চেষ্টা, এটা যদি বিশেষ্য পদ হয়, করলে এটা হচ্ছে ক্রিয়াপদ, সফল হবে এটা হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু দেখা যাচ্ছে চেষ্টা, এটা তো বিশেষ্য পদ, আমি এটা লিখলাম না, বিশেষ্য পদ গেল। করলে এটাতে ক্রিয়াপদ, তবে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর সফল হবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সফল হবে, এটা দুটো মিলে একটাই ক্রিয়া, দুটো শব্দ মনে হচ্ছে, কিন্তু এটা দুটো শব্দ মিলে একটা ক্রিয়া হয়, এবং এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমাকে এই বাক্য দেখে যদি একটা সিদ্ধান্ত নিতে হয়, আমি কারণ একটু আগেই বলে ফেলি, এখানে প্রথমটা হচ্ছে সরল বাক্য, এটা সরল বাক্য, এটা জটিল বাক্য, এবং শেষেরটা 3 নম্বরটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আমি দেখতে পাচ্ছি গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। যে বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটি কর্তা থাকবে, সেই বাক্যের নাম হচ্ছে সরল বাক্য। এখানে কর্তা হচ্ছে চেষ্টা করলে সফল হবে, চেষ্টাটাই এখানে কর্তা হিসেবে কাজ করছে। অনেক ক্ষেত্রে কর্তা উচ্চ থাকতে পারে। আর হচ্ছে সফল হবে, এটা হচ্ছে কি বলবো, এখানে কর্তা যদিও উচ্চ আছে প্রথম বাক্যে, এবং সফল হবে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকার কারণে সেটাকে বলা হচ্ছে সরল বাক্য। এবার জটিল বাক্যের কথা বলি। জটিল বাক্যে এই যে যদি চেষ্টা করো তবে সফল হবে, যদি চেষ্টা করো তবে সফল হবে, এই বাক্যে 2টি অংশ আছে। প্রথম একটা শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে জোড়া জোড়া শব্দ থাকে। যদি, তবে, একটা জোড়া, এরকম যখন, তখন, যে, সে, কিংবা যা, তা, এরকম জোড়ায় জোড়ায় শব্দ থাকে, এবং বাক্যের একটা অংশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আরেকটা অংশের উপর নির্ভর করে, তখন সেটাকে বলা হয় জটিল বাক্য। আর যৌগিক বাক্য কি? 2টি বাক্যাংশ থাকে, 2টি বলতে গেলে সম্পূর্ণ স্বাধীন বাক্যাংশ, এবং মাঝখানে একটা যোজক দ্বারা যুক্ত থাকে। চেষ্টা করো সফল হবে, এখানে যোজক হচ্ছে কমা। কখনো কখনো চেষ্টা করো এবং সফল হবে, অর্থাৎ চেষ্টা করো তবে সফল হবে, তবেটা তখন যোজক হিসেবে কাজ করবে। তো আমরা এবার একটু উদাহরণের দিকে যাই। আমরা সরল বাক্যের কিছু উদাহরণ দেখছি। শফিক বল খেলে, এই বাক্যের মধ্যে খেলে একটাই সমাপিকা ক্রিয়া। তুমি খেলে আমি খুশি হব, এটাও তো ক্রিয়া, খেলে, তবে সেটা অসমাপিকা ক্রিয়া। একটা কথা মনে রাখবে, যে সমস্ত ক্রিয়ার শেষে, এটা অবশ্যই ক্লাসে আগে বলা হয়েছে, লে, তে কিংবা এ এগুলো থাকে, তখন সেই বাক্যটা হয়, সেই ক্রিয়াপদটা হয় অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যেমন তুমি খেলে আমি খুশি হব, এই তুমি খেলে
এই শব্দটা শোনার পর, ক্রিয়াপদ শোনার পর আরো কিছু শোনার ইচ্ছা থাকে, তুমি খেলে, এরপর কি, এটা যদি না বলি, তখন অর্থ প্রকাশিত হয় না। যদি বলি যে তুমি খেতে, এরপর থেমে গেলাম, তখনও সেটা অসমাপিক ক্রিয়া। যদি বলি যে তুমি খেয়ে, বলেছে তুমি খেয়ে আর বললাম না, সেই ক্ষেত্রেও সেটা অসমাপিক ক্রিয়া। এরকম সম্পূর্ণ ভাব প্রকাশিত না হলে, আরো কিছু শোনার ইচ্ছা থাকলে, সেই ক্রিয়াপদকে বলা হবে অসমাপিক ক্রিয়া। আর অসমাপিক ক্রিয়া কয়টা আছে সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সমাপিক ক্রিয়া কয়টা আছে। আমরা এই বাক্যে দেখেছি তুমি খেলে আমি খুশি হব, এই খুশি হব একটাই সমাপিক ক্রিয়া আছে, তাহলে সেটার নাম সরল বাক্য। আর জটিল বাক্যের মধ্যে জোড়া জোড়া শব্দ থাকবে, যেমন দেখো যে সে, এই যে সে, যে ছেলেটি গতকাল এসেছিল সেই ছেলেটি আমার ভাই। কিংবা যখন তখন জোড়া শব্দ, যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম, সেই ক্ষেত্রে সেটাও জটিল বাক্য। সর্বশেষ যৌগিক বাক্য যেটা আছে, একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত থাকে, একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে, এই আর এটা হচ্ছে যোজক। এরকম অনেক রকম যোজক থাকতে পারে, আমরা এখান থেকে কিছু উদাহরণ আরো দিতে পারি। আমার কথা শোনো, এখানে আছে কি যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে, এই যদি তবে জোড়া শব্দ আছে, তাহলে সেটা জটিল বাক্য। এখন এই বাক্যটাকে যৌগিক বাক্যে রূপান্তর করবো কিভাবে? আমার কথা শোনো এবং তোমার ভালো হবে, তাহলে এই এবং শব্দটা যদি আমি যুক্ত করে দিই, কিংবা অন্য যে কোনো যোজক দিলেও কিন্তু এটা একটা যৌগিক বাক্যে রূপান্তর হবে। দুটি বাক্যকে জাস্ট যুক্ত করেছি। এরকম আরো কিছু উদাহরণ আমরা দেখতে পারি, আছে কি? এই যে এখানে বেশ কিছু আছে, আচ্ছা এখানে আর দেয়নি। সর্বশেষ এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আমাদের বাক্য কিন্তু এখানে শেষ, আর বিশেষ কথা বলতে চাই না। তোমাদের নিজেদেরও কিছু প্রস্তুতির ব্যাপার আছে। এই ক্লাসের ফাঁকে ফাঁকে তোমরা নিজেরাও নিজেদের মতো করে প্রস্তুতি নেবে। যে এই ক্লাস দেখেই যে প্রস্তুতি নিচ্ছ তা না, এটা হচ্ছে অবসর সময় তুমি দেখতে একটু রিল্যাক্স, মানে তোমরা হাতে মোবাইল নিয়ে এই ক্লাসটা শুনতেই অনেক কাজ করতে পারো। বুঝতে পেরেছো? এই উদ্দেশ্যে ক্লাসগুলো একদম শেষ মুহূর্তে এসে দেয়া। আর এটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট আলোচনা করেছি, মূল্যায়নেও কাজ করেছি, আর নতুন করে আমি আর বলছি না। তো সবার জন্য শুভকামনা থাকবে, প্রস্তুতি ভালো হোক এবং মূল্যায়নটা ভালো হোক। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বিদায়।